বেসিক্যালি কোন একটা পার্টিকুলার অঞ্চলে ন্যাচারাল ভেজিটেশন বলতে কি বোঝানো হয়, দেখো কোন একটা পার্টিকুলার অঞ্চলে যে ক্লাইমেট আছে, সেই জায়গার যে সয়েল আছে, তার উপর ভিত্তি করে ওই পার্টিকুলার অঞ্চলে যে স্বাভাবিকভাবে বনভূমি গড়ে ওঠে, স্বাভাবিকভাবে উদ্ভিদের যে অবস্থান দেখা যায়, তাদেরকে আমরা ন্যাচারাল ভেজিটেশন বলে থাকি। মূলত যদি বইয়ের ভাষায় ডেফিনেশন হিসাবে আমাদেরকে লিখতে হয়, তাহলে বলা যায় যে এই ন্যাচারাল ভেজিটেশন হচ্ছে দ্য পার্টিকুলার প্ল্যান্ট কমিউনিটি, একটা পার্টিকুলার প্ল্যান্ট কমিউনিটি যারা ন্যাচারালি হিউম্যান ইন্টারভেনশন ছাড়া জন্ম লাভ করে, তাদের গ্রোথ হয় এবং তাদের মৃত্যুও হয়। এখানে হিউম্যান ইন্টারভেনশন বা অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস কোনো রকম ভাবে দেখা যায় না, এবং সেই কারণেই এদেরকে ভার্জিন ভেজিটেশন হিসাবেও অনেক সময় উল্লেখ করা হয়। মোটামুটি ভাবে আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি, বেশ কিছু ধরনের ন্যাচারাল ভেজিটেশন দেখতে পাই, এবং এই যে ন্যাচারাল ভেজিটেশন ভারতবর্ষের যে ক্লাসিফিকেশন আমরা দেখব, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে। শুধু ভারত কেন, গোটা পৃথিবীতে যে কোনো জায়গাতেই যদি দেখা যায়, মূলত চারটি বিষয়ের উপর ভিত্তি করে এই ন্যাচারাল ভেজিটেশনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। সেটা কি কি? কোন একটা পার্টিকুলার অঞ্চলের ক্লাইমেট সব থেকে প্রথম, এবং ক্লাইমেটের মধ্যে একটা হচ্ছে টেম্পারেচার এবং আরেকটা হচ্ছে রেনফল। এই যে দুটো বিষয়, টেম্পারেচার এবং রেনফল, দেখো আমরা টেম্পারেচারের উপর ভিত্তি করে মরু অঞ্চলের কথা যদি বলি, মরু অঞ্চলে যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ পাবো, আবার কেরলের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে যেখানে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত সম্পন্ন হয়, সেই জায়গাতে আমরা সম্পূর্ণ আলাদা ধরনের স্বাভাবিক উদ্ভিদ পাবো, তাই তো? রেনফলের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই, টেম্পারেচারের ক্ষেত্রে আমি যদি আবার মরু অঞ্চলকেই ধরি টেম্পারেচারের ক্ষেত্রে, এর সাথে আমরা যদি দার্জিলিং এর পার্বত্য অঞ্চলকে উল্লেখ করি, তাহলে দু জায়গায় কিন্তু আলাদা ধরনের স্বাভাবিক উদ্ভিদের প্রাপ্তি হবে। অর্থাৎ মনে রাখতে হবে যে কোনো জায়গাতে উষ্ণতা, কোনো জায়গার আর্দ্রতা, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলির দ্বারা স্পেসিফিক্যালি আমরা কি দেখি, এই সমস্ত বিষয়গুলির দ্বারা আমরা স্পেসিফিক্যালি দেখতে পাই যে জলবায়ুর অবস্থা নির্ধারিত হচ্ছে। ওকে, নেক্সট আমরা যে বিষয়টার কথা উল্লেখ করব, দেখো ক্লাইমেটের পর যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে সয়েল। এবার এই যে সয়েল, তোমরা তো সয়েল পড়েছো, তাহলে সয়েল তৈরি হওয়ার পিছনে, কোন একটা পার্টিকুলার অঞ্চলে যে সয়েল তৈরি হয়, এই সয়েল তৈরি হওয়ার পিছনে কি হয়? সয়েল তৈরি হওয়ার পিছনে ক্লাইমেটের হাত থাকে। আমরা যদি দেখি যে কোনো জায়গায় লবণাক্ত মাটি আছে, তাহলে সেই জায়গাতে ম্যানগ্রোভ বনভূমি তৈরি হবে, বা কোনো জায়গাতে পলি মাটি আছে, তাহলে সেখানে এই আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি ধরনের স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাবো, তাই তো? তাহলে একদিকে আমরা মাটির ওপর ভিত্তি করে লবণাক্ত উদ্ভিদ দেখতে পাচ্ছি, একদিকে আমরা মাটির ওপর ভিত্তি করে, মানে পলি মাটির ওপর ভিত্তি করে সাধারণ যে উদ্ভিদ হয়, ফলদায়ী উদ্ভিদ হয়, তাদেরকে দেখতে পাচ্ছি। এটা চরিত্র দ্বারা নির্ধারিত হয়। এই লবণাম্ব উদ্ভিদ, এদেরকে আমরা উল্লেখ করি হ্যালোফাইট হিসাবে, এবং এই যে পলিমাটি অঞ্চলে যাদের কথা আমি বলছি, এদেরকে বলা হয় মেসোফাইট উদ্ভিদ। এটা হচ্ছে মেসোফাইট ধরনের উদ্ভিদ, ঠিক? এছাড়া আমরা আর কি দেখতে পাই? টোপোগ্রাফি, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, টোপোগ্রাফি মানে সেই অঞ্চলের ভূপ্রকৃতি কেমন। দেখো পার্বত্য অঞ্চল এক ধরনের ভূপ্রকৃতির মধ্যে পড়ে, মালভূমি অঞ্চল এক ধরনের ভূপ্রকৃতির মধ্যে পড়ে। এরকম ভাবে যদি আমরা দেখি, সাধারণত পার্বত্য অঞ্চলগুলিতে দেখা যায়, তোমরা লক্ষ্য করবে এই ধরনের, এই যে সরলবর্গীয় টাইপের বনভূমি দেখা যায়। এবার ব্যাপারটা তো শুধু উচ্চতার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে উচ্চতার সাথে উষ্ণতা কমে যায় বলে। অর্থাৎ কোনো একটা বিষয়কে ধরে নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারি না, কোনো পার্টিকুলার একটা বিষয় কিন্তু এখানে নেই। এছাড়া টোপোগ্রাফির পর আমরা যদি দেখি, এটা গেল পার্বত্য অঞ্চল। এবার মালভূমি অঞ্চল, তাহলে এই মালভূমি অঞ্চল যে জায়গাটা হয়, সেখানে কিন্তু আমরা পাতা ঝরা বনভূমি দেখতে পাই। কেন? তার কারণ হচ্ছে ওই জায়গার ক্লাইমেটিক ফিচার, ওই জায়গার ক্লাইমেটিক ফিচারের জন্য আমরা দেখতে পাই, তাই তো? তাহলে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মাবে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে উদ্ভিদের চরিত্র বৈশিষ্ট্য কি হবে, এই সমস্তটা নির্ভর করে কিসের উপর? এই সমস্তটা নির্ভর করে অবশ্যই টোপোগ্রাফির উপর, এবং টোপোগ্রাফি শুধু নয়, তার সাথে সাথে সেই জায়গার জলবায়ু এবং সেই জায়গার মৃত্তিকার উপর। এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে লাইট, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অঞ্চলে লাইটের অ্যাভেলেবিলিটি কেমন, অর্থাৎ সূর্যালোক কতটা পরিমাণে
সেখানে বিদ্যমান। এর ওপর ভিত্তি করে, সূর্যালোকের প্রাপ্তির ওপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে হেলিওফাইট, যারা সূর্যালোককে পছন্দ করে, যারা সূর্যালোকের উপস্থিতিতে থাকতে পারে। আর একটা হচ্ছে সিওফাইট বা স্কিওফাইট। এই সিওফাইট বা স্কিওফাইট এরা হচ্ছে ছাওয়া পছন্দকারী গাছপালা, যারা সূর্যের অতিরিক্ত আলোকে সহ্য করতে পারে না, এদের কথা বলা হচ্ছে। তাহলে একদিকে হেলিওফাইট এবং একদিকে হচ্ছে সিওফাইট বা স্কিওফাইট। এই দুটো টাইপে আমরা ভাগ করতে পারি। মোটামুটি ভাবে ভারতবর্ষের ক্ষেত্রে বা যে কোনো ধরনের স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ভাগগুলোকে আমরা মনে রাখতে পারি। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে ভারতবর্ষে বৃষ্টিপাতের ভিত্তিতে যে স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন হয় সেটা কেমন। ভারতবর্ষের মূল যে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিন্যাস ভারতবর্ষের ক্ষেত্রে সেটা কেমন, সেটা মূলত তাদের অ্যানুয়াল রেনফলের ওপর ডিপেন্ড করে হয়। মূলত তাদের অ্যানুয়াল রেনফলের ওপর ডিপেন্ড করে হয়। দেখো, যে জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সম্ভব হয়, যে জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যে জায়গাগুলিতে, যেমন ধরো এই দিকের এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারত অঞ্চল এবং এই আন্দামান নিকোবর অঞ্চল, মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ আমরা এখানে 200-র ওপর পাবো। এই জায়গাটাকে লক্ষ্য করি, যদি এই ওয়েস্টার্ন ঘাট বলো, আন্দামান নিকোবর অঞ্চল বলো, অ্যারাউন্ড 200 সেন্টিমিটার তার বেশি বার্ষিক বৃষ্টিপাত হয়। এই জায়গাতে আমরা সাধারণভাবে কি পাবো? এই জায়গাতে আমরা সাধারণভাবে এভারগ্রিন বা চিরসবুজ ধরনের উদ্ভিদ পাবো। এভারগ্রিন বা চিরসবুজ ধরনের উদ্ভিদ পাবো। অন্যদিকে আমরা একটু যদি কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে চাই, মডারেট রেনফল 70 থেকে 200 সেন্টিমিটার যেখানে বৃষ্টিপাত হয়, অর্থাৎ গোটা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতে, এই পশ্চিমের দিকের এই অংশটা আমরা যদি বাদ দিই, এই জায়গাটা ছাড়া প্রায় গোটা ভারতবর্ষে মধ্য বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের মধ্যে পড়ে। যদি আমরা ব্রডলি ডিভাইড করি, এই জায়গাটাতে আমরা যে ধরনের অংশ পাবো তাকে বলা হয় ডেসিডুয়াস বা পর্ণমোচী। কেন পর্ণমোচী? পর্ণমোচন করার কারণ কি? তার কারণ হচ্ছে এই সমস্ত উদ্ভিদগুলি যেহেতু বেশি উষ্ণতাযুক্ত স্থানে আছে, কিন্তু বৃষ্টিপাত খুব বেশি তো হচ্ছে না, ফলে কি হয়, বৃষ্টিপাত যেহেতু খুব বেশি হচ্ছে না, সেই কারণে এরা কি করে, একটা নির্দিষ্ট সময়তে হুম একটা নির্দিষ্ট সময়তে এখানে কি হয়, একটা নির্দিষ্ট সময়তে মানে গাছ তার পাতা ঝরিয়ে দেয়। এই যে পাতা ঝরিয়ে দেওয়ার ব্যাপারটা বছরের একটা নির্দিষ্ট সময়তে পর্ণমোচন করে, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড পর্ণমোচী। এই বিষয়টাকে মাথায় রাখবে। আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি ধরনের যে উদ্ভিদ, ঠিক আছে, সেটা কিন্তু এই পর্ণমোচীর ধরনের উদ্ভিদ। পর্ণমোচী ধরনের উদ্ভিদ হিসাবে আমরা দেখতে পাই সব থেকে বেশি। আর এক ধরনের উদ্ভিদের কথা আমরা বলবো, যেটা হচ্ছে লো রেনফল এরিয়াতে দেখা যায়, এরিড এবং সেমি এরিড, মরু বা মরু প্রায় অঞ্চলে যাদেরকে আমরা দেখতে পাই। মোটামুটি যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 70 সেন্টিমিটারের কম, কখনো কখনো এটা 50 সেন্টিমিটারও বলা যায়, সেই জায়গাতে যে উদ্ভিদ জন্মায়, অর্থাৎ কাঁটাযুক্ত মোটা পাতাযুক্ত, তাদেরকে আমরা বলে থাকি মানে কাঁটাযুক্ত উদ্ভিদ বা জেরোফাইট, তাদেরকে বলা হয় জেরোফাইট। ওকে, সো এই যে বিষয়টা, এইটা হচ্ছে টোটাল ক্লাসিফিকেশন, মনে থাকবে। চলো এর পরবর্তী অংশে আমরা যাব। এর পরবর্তীতে আমরা দেখবো যে ভারতবর্ষের যে সাধারণ ভাগগুলো আছে কি কি। তাহলে প্রথমে আমরা দেখব ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট, অর যেটাকে আমরা বলে থাকি রেন ফরেস্ট। তাহলে এই যে রেন ফরেস্ট, রেন ফরেস্ট কেন বলা হচ্ছে? রেন ফরেস্ট কথাটির অর্থ কি? তার মানে স্বাভাবিকভাবে এই জায়গাতে আমরা এই যে উষ্ণতার মাত্রাটা দেখো বেশি, এবং তার সাথে বৃষ্টিপাতের মাত্রাটাও বেশি, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ট্রপিক্যাল ওয়েট। এই অঞ্চলটাকে আমরা বলে থাকি ট্রপিক্যাল ওয়েট। এবং যেহেতু এই জায়গায় উদ্ভিদের পাতা ঝরানোর প্রয়োজন হয় না, তাই এভারগ্রিন টাইপ কথাটা উল্লেখ করা হচ্ছে, যে চিরসবুজ থাকে। স্বাভাবিকভাবে যেহেতু পাতা ঝরানোর প্রয়োজন হয় না, এরা একটা ক্যানোপি বা মোটা চাঁদোয়া গঠন করে থাকে।
চাঁদোয়া মানে কি, ধরো এই যে গাছপালা আছে, এই গাছপালাগুলি যদি ঘন সন্নিবিষ্ট হয়, তাহলে ওপর থেকে একটা স্তর তৈরি হয়, যেটার ভেদ করে সৌর রশ্মি মাটিতে পৌঁছাতে পারে না খুব একটা। ঠিক আছে, সৌর রশ্মি মাটিতে পৌঁছাতে পারে না। এই জিনিসটাকে আমরা সাধারণভাবে বলে থাকি কি, এই জিনিসটাকে আমরা সাধারণভাবে বলে থাকি চাঁদোয়া। মূলত যে জায়গাতে বৃষ্টিপাত বেশি হয়, যে অঞ্চলেতে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি এবং উষ্ণতা বেশি, সেই জায়গাতেই এই ধরনের আমরা পরিস্থিতি দেখতে পেয়ে থাকি। ওকে, এই হচ্ছে মূল বিষয়। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করবো, এর পরবর্তী অংশে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি কি ধরনের গাছপালা এখানে দেখা যায়। দেখো, আমরা মূলত এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করব। রোজউড, মেহগিনি, ইবনি, আইনি, এই জাতীয় গাছগুলো দেখা যায়, এইটাকে একটুখানি মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। এছাড়া আমরা আরেকটা শ্রেণী বিভাজনের কথা বলবো, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট। দেখো, এই যে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট, এটা কিন্তু খুব একটা আলাদা কিছু নয়। ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট খুব একটা আলাদা কিছু নয়, এই কারণে আমি বলছি, এই জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক কিছুটা কম হয়। বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক কিছু কম হয়, কিন্তু এদেরকে এক গোত্রে রাখা যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে এই জায়গাতে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 200 থেকে 250 সেন্টিমিটার। আমরা আগেরটাতে কত দেখছিলাম, আমরা আগেরটাতে দেখছিলাম 250 সেন্টিমিটারের বেশি। ফলে এই সেমি এভারগ্রিন শব্দটা ব্যবহার করা হচ্ছে খুব অল্প সময়তে আমরা ডেসিডুয়াস টাইপের বনভূমির চরিত্র এখানে দেখতে পাই। ওকে, এখানেও সেম কথা বলা যেতে পারে। এই জায়গাতে মোটামুটি পার্থক্য আলাদাভাবে কিছু করা যায় না। ইন ডেপথ পার্থক্য তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে রাখছি। ধরো, কোনো সময় জিজ্ঞাসা করলে যে কটা ভাগে ভাগ করা যায়, তখন এটাকে ব্যবহার করা যেতে পারে যে একটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন, একটা হচ্ছে সেমি এভারগ্রিন, আর একটা হচ্ছে ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন। দেখো, বেসিক্যালি ড্রাই এভারগ্রিন বলে কথাটা যখন আমি বলছি, তার মানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু তুলনামূলক অন্যগুলোর থেকে কম, তবে এই বৃষ্টিপাতের একটা কন্টিনিউয়েশন আছে। কন্টিনিউয়েশন মানে কি, যে সারা বছর ধরে আমরা এই বৃষ্টিপাতকে দেখতে পাই নির্দিষ্টভাবে। সারা বছর ধরে এই বৃষ্টিপাতকে আমরা দেখতে পাই। সেই জায়গাতে মূলত এই ধরনের স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। এবার এই ধরনের স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাবো কোথায়, যে জায়গাতে উষ্ণতাও বেশি আছে এবং এই জিনিসটাকে লক্ষ্য করো, অ্যাভারেজ হিউমিডিটি 75%। তার মানে অ্যাভারেজ হিউমিডিটি 75% মানে সারা বছরে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকতে হবে, তবেই না অ্যাভারেজ হিউমিডিটি 75% হবে। এই জায়গাতে আমরা নিম, জাম গাছ, কাঁঠাল গাছ, এই জাতীয় বা হলুদ গাছ, এই জাতীয় গাছপালাকে দেখতে পাই। তারপর হচ্ছে তোমার তেঁতুল গাছ, ট্যামারিন্ড, এদেরকে আমরা দেখতে পাই।